হ্যালো গাইজ, দীর্ঘ আকাঙ্ক্ষার পরে আমাদের সেই প্রত্যাশিত ভূগোল পরীক্ষা আগামীকাল। তো তোমাদের এসএস জিওগ্রাফি মাস্টার চ্যানেল থেকে প্রাকৃতিক ভূগোলের আমি 8টি প্রশ্ন নিয়ে এসেছি। আমার এই প্রশ্নগুলো তোমরা এসএস জিওগ্রাফি মাস্টার চ্যানেলে সবই অ্যান্সার পেয়ে যাবে। সেখানে বলা আছে কিভাবে লিখতে হবে, কি করতে হবে, কোথায় কিভাবে ছবি আঁকতে হবে। তো আমি এই 8টার মধ্যে আরো 4টে মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি। তো এই প্রশ্নটা যদি লেখো তোমরা কিভাবে লিখবে? তো তোমাদেরকে বলে দিবে নদীর ক্ষয়কার্যের ফলে 3টে ভূমিরূপ চিত্র সহ লেখো। তাহলে তোমরা এরকম ভূমিকা দিবে যে নদীর উচ্চ গতিতে ভূমির ঢাল খুব খাড়া থাকায় নদীর জলস্রোত প্রচন্ড বেশি হয়, ফলে নদী ঘর্ষণ এবং অবঘর্ষ ক্ষয়ের ফলে নিম্নলিখিত ভূমিরূপগুলো সৃষ্টি করে। প্রথমে তুমি দিলে হয়তো আমাদের গিরিখাত। গিরিখাতটা দেখি এরকম দিলে ভি আকৃতির উপত্যকা, তাহলে বলবে নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে যে ইংরেজি ভি আকৃতির মতো উপত্যকা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি গিরিখাত। বৈশিষ্ট্য দিলে গিরিখাত আর্দ্র অঞ্চলে তৈরি হয়, গিরিখাত ইংরেজি ভি আকৃতির মতো দেখতে হয়। তারপরে হচ্ছে ইচাং গিরিখাত উদাহরণ দিবে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট যখন তোমরা আলোচনা করবে তখন তোমরা ছবি, সংজ্ঞা, উদাহরণ আর বৈশিষ্ট্য এইভাবে তোমরা কিন্তু লিখবে। পরের পয়েন্টে আসবে আমাদের ক্যানিয়ন। ক্যানিয়নের ছবিটা কিভাবে লিখবে? ক্যানিয়নের ছবিটা এইভাবে দেখিয়ে দিবে আয় আকৃতি। এই যে ক্যানিয়ন, তাহলে কি বলবে? নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে ইংরেজি যে আয়াকৃতির মতো উপত্যকা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ক্যানিয়ন। ক্যানিয়ন বলবে যে বৈশিষ্ট্য কি, ক্যানিয়ন আমাদের দেখতে পাওয়া যায় শুষ্ক অঞ্চলে, শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে ক্যানিয়ন দেখতে পাওয়া যায়। আর কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে আমাদের পৃথিবীর বিশ্ববিখ্যাত ক্যানিয়ন। একটা ছবি দিবে আকৃতির। আর লাস্ট যেটা হচ্ছে আমাদের জলপ্রপাত। এইভাবে জলপ্রপাতের জলটা যেখানে পড়ে তাহলে বলতে হবে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা যদি পরপর অবস্থান করে তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে কি হয়? কঠিন শিলা বেশি ক্ষয় হয়, কঠিন শিলা কম ক্ষয় পায়, আর কোমল শিলা দ্রুত ক্ষয় পেয়ে যায়। তো যদি নদীর গতিপথে কঠিন শিলা বেশি কম ক্ষয় পায় তাহলে উঁচুতে থাকবে, আর কোমল শিলা বেশি ক্ষয় পায়। ওর জন্য নদীর জলের স্রোতটা উঁচু খাড়া অঞ্চল থেকে তীব্র বেগে নিচে নেমে আসবে। এই যে তীব্র বেগে উঁচু খাড়া অঞ্চল থেকে নিচে নেমে আসছে কে বলা হচ্ছে জলপ্রপাত। আর জলপ্রপাতের জলটা যেখানে প্রথম এসে পড়ছে সেখানে আমাদের কলসির মতো গর্তের সৃষ্টি হচ্ছে, একে বলা হচ্ছে প্রপাত কূপ। তাহলে এই হলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এবার যদি আমরা আসি নদীর সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। নদীর সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় দেখো। এখানে তোমরা একটা ছবি দিবে নদীর সঞ্চয় কার্যের ফলে। এই যে ছবিটা, তাহলে এই দুটো হচ্ছে আমাদের স্বাভাবিক বাঁধ, এই দুটো স্বাভাবিক বাঁধ, ঠিক আছে। আর এটা হচ্ছে প্লাবন ভূমি। তারপরে আমাদের দিবে বদ্বীপ। এই তিনটে দিবে তোমরা। নদীর সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়, তাহলে বলবে যে নদীর মধ্য এবং নিম্ন গতিতে নদীর গতিবেগ খুব কম থাকে, কম থাকার জন্য নদীর জল প্রবাহের পরিমাণ বেড়ে যায় এবং নদী আস্তে আস্তে প্রবাহিত হয়। তো প্রথম পয়েন্ট করবে তোমরা প্লাবন ভূমি কাকে বলে। প্লাবন কথার অর্থ হচ্ছে বন্যা। তাহলে বর্ষাকালে নদীর অতিরিক্ত জল যখন নদীর দুই কূলকে প্লাবিত করে যে বিস্তীর্ণ সমতল ভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে প্লাবন ভূমি। এবার বৈশিষ্ট্য কি দিবে? প্লাবন ভূমি নদীর বন্যার ফলে তৈরি হয়, প্লাবন ভূমি খুব উর্বর হয়, প্লাবন ভূমিতে যে সমস্ত গাছগুলো হয় সেগুলো খুবই বড় হয়। এবার বৈশিষ্ট্য দিবে গঙ্গা নদীর মধ্যগতিতে নিম্নগতিতে বিস্তৃত প্লাবন ভূমি দেখা যায়। এবার স্বাভাবিক বাঁধ কাকে বলে? নদীর দুই ধারে যে উঁচু খাড়া উঁচু অংশ থাকে তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। এই স্বাভাবিক বাঁধ নদীকে বন্যার হাত থেকে রক্ষা করে। এই স্বাভাবিক বাঁধকে ইংরেজিতে বলা হচ্ছে লিভি। তারপরে আসছে আমাদের বদ্বীপ কাকে বলে। বদ্বীপ কাকে বলে বলবে যে নদীর নিম্নগতি অর্থাৎ নদী যেখানে সমুদ্রের মোহনায় মিশছে সেখানে নদীর বয়ে আসা নুড়ি বালি কাকড়গুলো সঞ্চয় হওয়ার ফলে বাংলার মাত্রাহীন ব এবং ইংরেজি গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে বদ্বীপ। যেমন সুন্দরবনের বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এই তিনটে ভূমিরূপ হয়ে গেল। তারপরে আমাদের আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে তোমরা আলোচনা করবে যে হিমবাহ উৎপাটন এবং অবকাশ প্রক্রিয়ায় নদীর উচ্চ পার্বত্য অঞ্চলে ক্ষয়কার্যের ফলে আমাদের তিনটে ভূমিরূপ সৃষ্টি করে। একটা হচ্ছে কোরি সার্ক, 2 নম্বর হচ্ছে আমাদের হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা, আর 3 নম্বর হচ্ছে আমাদের রসেমুতল। এই তিনটে ভূমিরূপ আলোচনা করবে ছবি সহ। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার অলরেডি এসএস জিওগ্রাফি মাস্টার চ্যানেলে দেওয়া আছে। তারপরে বলছে বায়ু ও জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি। খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটা। এখানে তুমি বললে ওয়াদি কি। ওয়াদি হচ্ছে
শুষ্ক মরু অঞ্চলে যে শুষ্ক নদীকে বলা হচ্ছে ওয়াদি। তারপরে আসবে পেডিমেন্ট, প্লায়া, বাজাদা, এগুলো আসবে। তারপরে হচ্ছে বায়ুর উষ্ণতা তারতম্যের কারণগুলো লেখো, খুব ইম্পর্টেন্ট। বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলো কি কি? তাহলে বায়ুর উষ্ণতা তারতম্যের কারণগুলো মানে এটা আমার এই প্রশ্নটা আমার ইউটিউবের চ্যানেলে দিয়ে আছে। তোমরা 5টা কারণ দিবে। প্রথম দিবে তোমরা অক্ষাংশ, তারপর 2 দিবে উচ্চতা, তারপরে 3 নম্বর দিবে সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র, তাহলে অক্ষাংশটা কি? তাহলে অক্ষাংশটা বলতে হবে এই যে আমাদের পৃথিবী, তাহলে আমাদের নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়, এটা সূর্য। তাহলে সূর্য যখন নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেয় তখন কি হয়, যে নিরক্ষরেখা থেকে যত আমরা মেরুর দিকে যাব তত বায়ুর উষ্ণতা কিন্তু কমবে, তাই না? নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাব তত সূর্য কিন্তু উলম্ব ভাবে থেকে তির্যক, তারপর অতি তির্যক ভাবে কিরণ দেবে, অর্থাৎ মেরু অঞ্চলে সূর্য আলো পৌঁছাতে পারে না। তার জন্য পৃথিবীর নিরক্ষর অঞ্চল থেকে মেরু অঞ্চল থেকে উষ্ণতা কমতে থাকে। 2 নম্বর কি? উচ্চতা। উচ্চতা কিভাবে বায়ু উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে? আমরা জানি প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে, প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি করে সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। এই যে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পাচ্ছে, যত উপরের দিকে যাবো তত বায়ুর উষ্ণতা কিন্তু কমবে। তাহলে আমাদের মুর্শিদাবাদ আর দার্জিলিং যদি আমরা ধরি, তাহলে আমাদের কিন্তু মুর্শিদাবাদ এখন গরম, কিন্তু তুমি দার্জিলিং এ যাও, দার্জিলিং কিন্তু ঠান্ডা পড়বে। কেন? কারণ দার্জিলিং হচ্ছে মুর্শিদাবাদ থেকে অনেক উঁচুতে অবস্থিত। দার্জিলিং একটা জেলা পশ্চিমবঙ্গে, মুর্শিদাবাদ একটা জেলা, কিন্তু মুর্শিদাবাদ আজকে গরম, দার্জিলিং এ ঠান্ডা। কেন? দার্জিলিং সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে অবস্থিত, মানে পাহাড়ি এলাকা দার্জিলিং, ওর জন্য দার্জিলিং এ কিন্তু উষ্ণতা কমছে। এটা একটা বলে উচ্চতা। তারপরে তোমরা বলবে সমুদ্র থেকে দূরত্ব। তাহলে এই ধরো আমাদের মুম্বাই আর এখানে দিল্লি আছে, তাহলে যে স্থান সমুদ্রের কাছে অবস্থান করছে সেখানকার জলবায়ু কিন্তু সমভাবাপন্ন, মানে গরমে বেশি গরম পড়বে না, ঠান্ডায় বেশি ঠান্ডা পড়বে না। কিন্তু দিল্লির আশেপাশে কিন্তু কোনো সমুদ্র নেই, আছে? দিল্লির আশেপাশে কোনো সমুদ্র নাই, তাই দিল্লিতে প্রচন্ড গরমকালে গরম পড়বে, আবার ঠান্ডাকালে প্রচন্ড ঠান্ডা পড়বে। তাই বলতে হবে যে স্থান সমুদ্রের কাছে অবস্থিত সেখানকার জলবায়ু সমভাবাপন্ন, আর যে স্থান সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত সেখানকার জলবায়ু সমভাবাপন্ন। তাহলে এই হচ্ছে আমার বায়ু উষ্ণতা তারতম্যের কারণ। তারপর আছে নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। তোমাদের এই নোটটাও আমার আছে, নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। আমরা জানি পৃথিবীতে এরকম আমাদের বায়ুচাপ বলয়গুলো আছে। নিয়ত বায়ু 3 প্রকার: আয়ন বায়ু, মেরু বায়ু, পশ্চিমা বায়ু, তাই তো? তাহলে নিয়ত বায়ু কাকে বলে? যে বায়ু সারা বছর নির্দিষ্ট পথে নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত থাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ু 3 প্রকার, ছকে রেখে দিলে। নিয়ত বায়ু 3 প্রকার: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। প্রত্যেকটা আবার 2 প্রকার: উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পশ্চিমা বায়ু আবার দুই প্রকার: উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। মেরু বায়ু আবার 2 প্রকার। তাহলে এই যে তোমাকে সম্পর্ক চেয়েছে কি? নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। তাহলে জল যেমন বায়ু উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গড়ায়, তেমনি আমাদের বায়ু কিন্তু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে প্রবাহিত হয়। এবার ফেরের সূত্র অনুসারে উত্তর পূর্ব আয়ন বায়ু ডান দিকে বেঁকে যাবে, ফেরের সূত্র অনুসারে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বাম দিকে বেঁকে যাবে। এই যে ডায়াগ্রামটা দিয়ে তোমরা এই নোটটা লিখবে। তারপরে আসছে আমাদের জোয়ার ভাটার সুফল ও কুফল গুলি দেখো। জোয়ার ভাটার সুফল ও কুফল গুলি লেখো। তাহলে জোয়ার কাকে বলে? সমুদ্রের জল যখন আহ সমুদ্রের জল যখন কি নদীর মধ্যে ঢুকে থাকে জোয়ার বলে, আর নদীর জল যখন সমুদ্রের মধ্যে পড়ে তখন ভাটা বলে। তাহলে এই যে জোয়ার ভাটার সুফল কুফল গুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে জোয়ারের ফলে কি হয়, জোয়ারের ফলে কি কি হচ্ছে, এর সুফল গুলো কি কি, এবং এর সুফল গুলো কি কি, খুব ইম্পর্টেন্ট, এটা আমার দেওয়া আছে। তারপর হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো কি কি, এটা ইম্পর্টেন্ট। এই হলো প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন। তারপরে তোমরা আঞ্চলিক ভূগোল দিকে চলে আসো। তাহলে আঞ্চলিক ভূগোল থেকে অর্থনীতি বলতে তোমরা কি করবে? প্রথমে তোমরা করবে উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। তাহলে কি বললাম? তাহলে আমরা কি বললাম? উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী পার্থক্য তোমরা দেখিয়ে দিলে, এরকম উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী। তারপরে পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে পূর্ব উপকূলের সঙ্গে পশ্চিম উপকূলের পার্থক্য, তোমরা এই পার্থক্যটা দেওয়ার সময় ছবি আঁকাবে। তারপরে প্রশ্ন হচ্ছে যে আমাদের পাট পাট বলছি চা, কফি, তারপরে তুলো, এই চাষের অনুকূল পরিবেশ, এটা খুব ইম্পর্টেন্ট। আরটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবে পরীক্ষায়। পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। আরটা হচ্ছে হলদিয়ায় পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার কারণ। আরটা যেটা আছে, ভারতের জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলো কি কি, বা ভারতের দ্রুত জনসংখ্যা কেন হয়, আর ভারতের নগরায়নের সমস্যাগুলো কি কি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর 3 মার্কে তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, ডামলিন রসমতনের পার্থক্য, তারপর হচ্ছে
সমুদ্র বায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য, এলিনো লালিনা কি, হ্যাঁ এগুলো তোমরা দেখে যাবে। তারপরে এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো রাখছি আজকে আমার চ্যানেলটা, যদি ভালো লাগে